যদি কিনা এমন আমরা দেখতে পারি যে কমপ্লিকেশন অফ এপিডিডাইমিস অথবা এপিডিডিমাইটিস দেখা দেয়, ইনফার্টিলিটির সমস্যা দেখা দেয়, ক্রনিক পেইন দেখা দেয়, এটা যদি অচিকিৎসা থাকে, আনট্রিটেড হয়, চিকিৎসা না হয়, তাহলে মেজর যে কমপ্লিকেশন সেই ক্ষেত্রে অ্যাবসেস হতে পারে, অ্যাবসেসে পুজ ফর্ম করতে পারে, টেস্টিকুলার ইনফ্রাকশন হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা নিলেই কিন্তু পূর্বের মামসটা অবশ্যই ফিরে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু তাকে কখনো ভালো করা সম্ভব নয়। আমি প্রথমেই দুইজন রোগীর হিস্ট্রি একটু বলবো। হিস্ট্রি বলার পরেই আপনাদের পরবর্তীতে এই মামসের যে কমপ্লিকেশন সেগুলো আমি আলোচনা করব। আমি মামসের কমপ্লিকেশন অনেক পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্ট, তার মধ্যে দুইজনের হিস্ট্রি একটু বলবো। যশোরে বাড়ি, এই ছেলের বয়স 20 থেকে 21 বছর বয়স, ইউনিভার্সিটিতে পড়ে। তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, তো ওখানকার ইংলিশ ডিপার্টমেন্টের আমার শ্রদ্ধেয় স্যার জাহিদুল হক স্যার, জাহিদ ইসলাম স্যার, ওনার ভাতিজার মামস হয়েছে। তো তাদের বাড়ি গ্রামে চৌগাছা থানা। তো এখান থেকে তারা মহেশপুর সরকারি হসপিটালে ওখানে অ্যাডমিট করাইছেন। কখন? যখন কোনো রকম জ্বর বন্ধ হচ্ছিল না। এই জ্বরটা কিভাবে সৃষ্টি হলো সেই ইতিহাসটাও আমি বলার চেষ্টা করব। তো জ্বর কোনো রকম ভাবে বন্ধ হচ্ছে না। তো একটা পর্যায়ে মহেশপুর সরকারি হসপিটালে সেখানে ভর্তি করানো হলো, কয়েকদিন চিকিৎসা চালানো হলো, কিন্তু জ্বর বন্ধ হয় না। জ্বর বন্ধ হয় না, এই মামসের পেইনও বন্ধ হয় না। এরপরে ওখান থেকে ওনারা রিলিজ করিয়ে যশোর নিয়েছেন। যশোর নেওয়ার পরে সেখানে ওষুধ প্রয়োগ করার পরে, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাইয়ের পরে মামসটা চলে গেছে, জ্বরটা চলে গেছে, কিন্তু আমি যে কমপ্লিকেশনের কথা কেন বলতেছি, এরপরে তার অন্ডকোষে প্রচন্ড ব্যথা, ভায়োলেন্ট পেইন, সেভিয়ার পেইন, এটা কোনো রকম বন্ধ করা সম্ভব হচ্ছে না। তো ইতিমধ্যে স্যার আমাকে ফোন দিয়েছেন যে নাসির ভাই, আমার ভাতিজার অবস্থা খুব খারাপ। আমি হিস্ট্রি নিলাম, হিস্ট্রি না নিয়ে জানতে পারলাম যে তার মামস হয়েছিল, এখন এই মামস অ্যালোপ্যাথিক চিকিৎসায় সাপ্রেসড হয়েছে, এখন অন্ডকোষে প্রচন্ড ব্যথা, ফুলে গেছে প্রচন্ড, ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস, তো অর্কাইটিস হয়েছে। তো আমি প্রেডিকশন করেছি, প্রোফেজিং করেছি যে আপনার ভাতিজার পূর্বের যে মামস এটাও ফিরবে, রিকারেন্ট করবে, এবং জ্বরও রিকারেন্ট করবে। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে আপনার ভাতিজাকে ভালো করা সম্ভব না। আর যদি এই অন্ডকোষের ব্যথা অ্যালোপ্যাথিতে চিকিৎসা করা হয়, ভবিষ্যতে সে বিয়ে শাদী করলে সে সন্তানের বাবা হতে পারবে না, ইনফার্টিলিটির সমস্যা দেখা দিবে। তাহলে মামসের কমপ্লিকেশন কতটা বেশি আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা গলার গ্ল্যান্ড ফুলে গেছে, চট করে আমরা একটা মেডিসিন খাওয়াই দেই, একটা নাফা খাওয়াই, অথবা এটা না কমলে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাওয়াই। তো যাই হোক, তো আমি যশোর হসপিটাল থেকে রিলিজ করাতে বলেছি। এরপরে আমি হিস্ট্রি নিয়েছি। হিস্ট্রি নিয়ে জানতে পেরেছি যে ইরিধানে সেচের কার্যে সারাদিন তাকে থাকতে হয়েছে, ইরিধানের জমিনে তাকে কাজ করতে হয়েছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পানির মধ্যে তাকে কাজ করতে হয়েছে। তো কাজ করতে গিয়ে অনেক শারীরিক পরিশ্রম, অপরদিকে পানির সংস্পর্শে থাকা, সন্ধ্যাকালীন সময়ে তার প্রচন্ড শরীর ব্যথা, জ্বর, আস্তে আস্তে তার প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেল। ফুলে যাওয়াতে এটার চিকিৎসা কোনো রকম ভাবে যখন হচ্ছিল না, তখন শেষ পর্যায়ে যশোরে নিল, এবং যশোরে নেওয়ার পর ওখানে আমি তাকে রিলিজ করাতে বললাম। তো আমি মেডিসিন দিয়েছি রাস্ট্রক্স। রাস্ট্রক্স কেন দিয়েছি? কারণ মামসের জন্য দেখবেন যতগুলো মেডিসিন আছে, কিসের জন্য? মামসের জন্য যতগুলো মেডিসিন আছে তার মধ্যে রাস্ট্রক্সও কিন্তু চমৎকার কার্যকরী একটি মেডিসিন। প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন, প্যারোটিড গ্ল্যান্ড, এখানে সিনথেসিস রেপার্টরিতে 57টি মেডিসিন আছে। তার মধ্যে ফার্স্ট এড মেডিসিন আছে সম্ভবত 7টি। এই 7টি মেডিসিনের মধ্যে রাস্ট্রক্স ফার্স্ট গ্রেড।
তো এখানে ব্যারাইটাকার্ব আছে, বেলেডোনা আছে, কার্বোভেজ আছে, সিস্টাস আছে এবং মার্কসল আছে, সেই সাথে পালসেরিলা এবং রাস্টক্স। আমরা অনেকেই কি করি, কার্বোভেজ অ্যাপ্লাই করি অথবা পালসেরিলা অ্যাপ্লাই করি অথবা অন্য মেডিসিন অ্যাপ্লাই করি, কিন্তু এইভাবে মেডিসিন অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই যখন আমরা পজিশন পাবো, সুনির্দিষ্ট কারণ জানতে পারবো, পজিশন অফ দ্য ডিজিজ। এই ক্ষেত্রে অবশ্যই ওই পজিশন ভিত্তিক মেডিসিন দিলেই রোগীকে ভালো করা সম্ভব। যাই হোক, আমি পেশেন্টকে রাস্টক্স অ্যাপ্লাই করলাম। রাস্টক্স অ্যাপ্লাই করাতে এবং 50 সহস্র দৈনিক মেডিসিন না থাকার কারণে 200 অ্যাপ্লাই করতে বলেছি, যে আপনার 200 ওখান থেকে কালেকশন করে দু একবার খাওয়াই দেন। খাওয়ানোর পরেই সেই প্যারোটিড গ্ল্যান্ড আবার রিকারেন্ট করছে, মাউস ফিরে আসছে, জ্বর ফিরে আসছে। আমি বললাম জ্বর সম্ভবত 5-7 ঘন্টা থাকবে এবং মাউস আস্তে আস্তে গ্রাজুয়ালি চলে যাবে। জ্বর ফিরলো, মাউস ফিরলো। এরপরে সপ্তাহখানিক পরে ওই ছেলে ঢাকায় আসতো। আসার পরে আমি প্লাসিবোর উপর রাখলাম 1 সপ্তাহ। তো মোটামুটি মাউস ভালোর দিকে, জ্বর আর নাই। কিন্তু রোগীর বক্তব্য যে আঙ্কেল আমার অন্ডকোষে কিন্তু হালকা হালকা ব্যথা করতেছে। তো আমি নেক্সট পোটেন্সি 50 সহস্র দৈনিক, সেখানে আগে দেওয়া ছিল 200, এরপর আমি 50 মিলিসিমাল মেডিসিন 3 অথবা 4 দিয়েছিলাম। দেওয়াতে মোটামুটি ভালো, 1 সপ্তাহের মেডিসিন দেওয়াতে মোটামুটি ভালো, কোনো তত ব্যথা নাই। এর 1 সপ্তাহ পরে গিয়ে আবার তার বক্তব্য যে আমার অন্ডকোষে একটু ব্যথা করতেছে, কিন্তু ধরন একটু চেঞ্জ হয়েছে, লক্ষণ একটু চেঞ্জ হয়েছে। সেটা কেমন? কখনো ডান পাশে ব্যথা করে, কখনো বাম পাশে ব্যথা করে, কখনো ডান কখনো বাম। তো মুভমেন্ট করলে উপশম হয়, আক্রান্ত স্থানে উত্তাপ দিলে, গরম দিলে ভালো ফিল করে। তো তখন আমি তাকে টিউবারকুলিনাম অ্যাপ্লাই করেছি। কারণ রাস্টক্সের ক্রনিক মেডিসিন, রাস্টক্সের কমপ্লিমেন্টারি মেডিসিন যতগুলো আছে তার মধ্যে টিউবারকুলিনাম একটি এবং পরিবর্তনশীল, কখনো ডান কখনো বাম। যদি কিনা এই পেশেন্ট ডান এবং বাম যদি পরিচালিত হতো, ডান পাশে থাকলে বাম পাশ থাকে না, বাম পাশ থাকলে ডান পাশ থাকে না, এই সাথে তার যদি সাপের ভয় থাকতো আমি অবশ্যই ল্যাকটেন অ্যাপ্লাই করতাম। আবার ডান পাশ থাকলে বাম পাশ থাকে না, বাম পাশের অন্ডকোষে ব্যথা থাকলে ডান পাশ থাকে না। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা যদি আক্রমণ করতো, ঠান্ডা প্রয়োগ করলে ভালো ফিল করতো, পিপাসা কম থাকলে আমি পালসেটিল অ্যাপ্লাই করতাম। তাহলে স্পেসিফিক ভাবে এভাবে বলার সুযোগ নাই যে রাস্টক্সের পরে আমি টিউবারকুলিনাম অ্যাপ্লাই করব, নো। তো যেই মেডিসিনের চিত্র আসবে সেই মেডিসিনটাই আমরা অ্যাপ্লাই করব। তো রাস্টক্সের কমপ্লিমেন্টারি মেডিসিন যতগুলো আছে তার মধ্যে টিউবারকুলিনাম চমৎকার কার্যকরী একটি মেডিসিন। রাস্টক্সের কমপ্লিমেন্টারি মেডিসিন বেলেডোনা আছে, ক্যালকিরেকার্ব আছে, কোস্টিকাম আছে, লাইকোপোডিয়াম আছে, মেডোরিনাম আছে, ফসফরাস আছে, ফাইটোলাক্টা আছে, পালসিটিলা আছে, সালফার আছে, টিউবারকুলিনাম আছে, অনেকগুলো মেডিসিন। কিন্তু যখন আমরা এতগুলো মেডিসিনের মধ্যেও যখন এই মেডিসিনগুলো মেলাতে না পারবো, তখন আমরা ডিডি করব। কি করব? আমরা ডিডি করব, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করব। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমরা দেখব, ব্রায়োনিয়া, ক্যালকিরেকার্ব সহ সিমিসিভুগা, ফ্রামমেট, রডোডেনড্রন, রুটা, এই মেডিসিনগুলো চমৎকার কাজ করবে আলহামদুলিল্লাহ। পরবর্তী পর্যায়ে টিউবারকুলিনাম M3 অথবা 4 অ্যাপ্লাই করেছিলাম ওই পেশেন্টকে। অ্যাপ্লাই করাতে পূর্বের যে ব্যথা বেদনা, এই ব্যথা বেদনা একটু বাড়ছে। কেন বাড়ছে? কারণ প্রথমে ছিল কম গভীর ক্রিয়াশীল মেডিসিন, পরে গভীর ক্রিয়াশীল মেডিসিন। দেখবেন কম গভীর ক্রিয়াশীল মেডিসিনে আমরা মেডিসিনের অ্যাগ্রাভেশন খুব বেশি দিন হতে দেখি না, কিন্তু গভীর ক্রিয়াশীল মেডিসিন হওয়ার কারণে আমরা দেখবো এটার মেডিসিনাল অ্যাগ্রাভেশনটাও কিন্তু বেশি হয়। তো মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটলো, এরপরে আমি বলেছি না 3 থেকে 4 দিনের মধ্যে চলে যাবে। এরপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তাকে ভালো করতে সক্ষম হয়েছি। এই একটা কেস বললাম। অপর দিকে গতকাল অথবা গত পরশু দিন আমি মামসের একজন পেশেন্ট দেখলাম। তো তাকে আমি ন্যাপটামিওর সিলেকশন করলাম। তো ন্যাপটামিওর কেন সিলেকশন করলাম? মামসের জন্য এই পেশেন্টকে আমি অ্যাপ্লাই করলাম রাস্টক্স, আর এই পেশেন্টকে আমি কেন ন্যাপটামিওর আমি অ্যাপ্লাই করবো, তাই না? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। অবশ্যই এই 57টা মেডিসিনের মধ্যে ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড অথবা মামস যেটাই বলে না কেন, এখন এখানে 57টা মেডিসিনের মধ্যে ন্যাপটামিওর কিন্তু সেকেন্ড গ্রেড মেডিসিন। তো তার বক্তব্য যে স্যার আমি গত 4-5 দিন আগে
একটু ঠান্ডা পানি পান করেছি, ঠান্ডা পানি পান করাতে আমার জ্বর আসলো। এরপরে দেখলাম যে আমার মামস যেটা এটা এফেক্টেড হলো, ফুলে গেছে। রোগীর ওজন হচ্ছে 90 কেজি, বয়স 25 বছর, প্রচন্ড মাত্রায় গরম কাতর। আক্রান্ত স্থানে ঠান্ডা দিলে ভালো লাগে, আক্রান্ত স্থানে কি দিলে ভালো লাগে? ঠান্ডা দিলে ভালো লাগে। এবং পিপাসা, প্রচুর পিপাসা, গরম কাতর এবং প্রচন্ড পরিমাণে লবণ খাই। তো তখন আমার কাছে মনে হয়েছে যে নিশ্চয় আপনার অতীতের যে হিস্ট্রি আছে, আপনার কারোর সাথে অ্যাফেয়ার ছিল কিনা। তো রোগী স্বীকার করতে চায় না এইভাবে। তো একটা পর্যায়ে তাকে আমি স্বীকার করতে বাধ্য করেছি যে আসলে অ্যাফেয়ার ছিল কিনা সেটা সত্য বলতে হবে, তা না হলে আপনার মেডিসিন এখানে সঠিক আসবে না। এনিওয়ে, তো রোগীর হিস্ট্রিতে জানা গেছে যে তার বেশ কয়েক বছর আগে তার অ্যাফেয়ার ছিল। তো এই রোগী অন্য জায়গায় বিয়ে করতে চায় না, দিয়েছে, ওষুধ দিয়েছে। তো এই রোগীর অতীতের হিস্ট্রি, যেটা মনে কষ্ট, অনেক দুঃখ, যন্ত্রণা, এমনকি সে বিদেশ চলে যেতে চাই, রোগী বিদেশ চলে যেতে চাই, দেশে থাকতে চায় না, এবং অন্য কোনো ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া হোক এটাও সে পছন্দ করে না, বিয়ের নামই শুনতে পারে না। এখন যাকে সে পছন্দ করতো, এবং তাকে ছাড়া দেখবেন নেক্টামিয়ার কিন্তু পতন ক্ষত, এটা প্রায়ই তাকে কষ্ট দেয়। পতন, দুঃখ, যন্ত্রণা, অ্যাইলনেস ফ্রম গ্রিফ, এটা কিন্তু আমরা নেক্টামিয়ারের রোগীদের ক্ষেত্রে দেখি। তো একটা বিষয়, তাহলে অতীতে তার মধ্যে অলরেডি সাসেপ্টিবিলিটি আছে, নেক্টামিয়ারের ক্ষেত্র তৈরি হয়ে আছে। আর এখন ঠান্ডা পানি পান করলে আমরা যে রাস্টক্স দিব এমন না, রোগীর লক্ষণ তৈরি হচ্ছে নেক্টামিয়ার সদৃশ। আপনি রাস্টক্স দিলে অথবা ডাল কামারা দিলে এখানে কি ভালো করা সম্ভব? না, অসম্ভব। তো আমি বললাম যে আপনি যখন রেগে যান, ওই রাগান্বিত অবস্থায় আপনার কেউ পরামর্শ দিলে, সান্ত্বনা বাণী শোনালে, আপনাকে ধৈর্য ধারণ করতে বলে কেউ বোঝাতে আসলে, তখন আপনি কেমন ধরে আচরণ করেন? তো তার বক্তব্য যে সেটা আমি নিতে পারি না, যে সে আমাকে কি বোঝাবে, আমি তো নিজেই ভালো বুঝি, আমাকে কেন সে বোঝাতে আসছে, এটাতে বিরক্তি ফিল করে। তো আমি ল্যাপটপে অ্যাপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ এই 2-3 দিন উনি ইতিপূর্বে অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য মেডিসিনও অ্যাপ্লাই করেছেন, তাতে আসলে ভালো হচ্ছে না। তখন আমি ওনাকে এই মামসের কমপ্লিকেশন সম্বন্ধে আমি বলেছি, বলাতে উনি টোটালি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে এখন হোমিও খাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এই ধরনের অসংখ্য পেশেন্ট রিসেন্টলি আমি দেখলাম, মামসের যে প্রাদুর্ভাব, প্রায় আমার 3 নাম্বার সন্তান, এই মেয়েটার ক্ষেত্রে আমি প্রথমে ডালকামারা অ্যাপ্লাই করেছিলাম, এরপরে ডালকামারায় আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। তার বক্তব্য, আমি যেহেতু ঢাকায় থেকে, ওরা বাড়িতে আছে, আমি জিজ্ঞেস করলাম ওর এর মধ্যে ঠান্ডা পানি পান করা, ফ্রিজ থেকে ঠান্ডা কোনো খাবার খাওয়ার ঘটনা ঘটছে কিনা। বললো হ্যাঁ, ওর ঠান্ডা পানি খাইছে, ফ্রিজের থেকে ঠান্ডা পানি ও পান করছে। তো এই সাথে প্রচন্ড গরম, এখন যে সিজন, দিনে প্রচন্ড গরম, ভোর রাত্রিতে, ভোরের দিকে বেশ ঠান্ডা। তো এই ক্ষেত্রে কিন্তু ডালকামারার ক্ষেত্র তৈরি হয়। ডালকামারা খুব চমৎকার। আর ডালকামারাও কিন্তু মাংসের জন্য সম্ভবত আপনার 3rd গ্রেড মেডিসিন মনে হয়, সম্ভবত। তো ওটা রেপার্টরি দেখতে হবে, এখানে না থাকলেও যদি ক্ষেত্র তৈরি হয়, মাংসের জন্য কার্যকরী যে সমস্ত মেডিসিন আছে তার মধ্যে যদি এগুলো নাও থাকে, তবুও লক্ষণ যদি সৃষ্টি হয়, অবশ্যই লক্ষণ অনুযায়ী মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। তো ডালকামার অ্যাপ্লাই করতে ঠান্ডা গেছে, বাট তার মামস যে ফোলাটা, ব্যথা, এটা কিন্তু যাচ্ছে না। তো পরের দিন আমি নতুন করে 2 দিন পরে হিস্ট্রি নিয়ে তাকে ন্যাপটামিওর অ্যাপ্লাই করেছি। ন্যাপটামিওর অ্যাপ্লাই করাতে 2 দিনের মধ্যেই এটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এনিওয়ে, তাহলে আমরা যদি এই সমস্ত পেশেন্টকে যখন অ্যালোপ্যাথিক চিকিৎসা করার জন্য যাব, তখন অবশ্যই এগুলো জটিল থেকে জটিল অবস্থা ধারণ করবে, সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, তাহলে মামসে আক্রান্ত হলে
আমরা অধিকাংশ পেশেন্টদের ক্ষেত্রেই দেখি যে বমি হয়, উচ্চ মাত্রায় জ্বর থাকে, মাথা ব্যথা করে, এই ধরনের উপসর্গ কিন্তু আমরা দেখতে পারি। তাহলে 30% পেশেন্টদের ক্ষেত্রে 30% পেশেন্টদের ক্ষেত্রে আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি যে ম্যাস্টাইটিস হওয়ার পসিবিলিটি থাকে। ম্যাস্টাইটিস হওয়ার পসিবিলিটি থাকে। আসলে ম্যাস্টাইটিস কি? হোয়াট ইজ ম্যাস্টাইটিস? তো ইনফ্লামেশন অফ দ্য মাম্মা। এখন ব্রেস্ট ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট। তো যখন এটা প্রদাহ সৃষ্টি হয়, তাহলে আমরা মামস সাপ্রেসড হয়ে যখন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট আক্রমণ করে, 30% মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ব্রেস্টে প্রদাহ সৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় সে হোমিওপ্যাথি চিকিৎসা দিলে তাহলে পূর্বের সেই মাউস ফিরে আসবে, তার ব্রেস্টের যে প্রদাহ এটা চলে যাবে। অথবা কমপ্লিকেশন অফ ম্যাস্টাইটিস, তাহলে মামসের কমপ্লিকেশন ম্যাস্টাইটিস আর ম্যাস্টাইটিসের কমপ্লিকেশন অ্যাবসেস কি হয়? তাহলে কোনটার পর কোনটা হচ্ছে? এখন অ্যাবসেস হলেই ফোলা ফাটানোর জন্য এই মেডিসিন সেই মেডিসিন, কিন্তু কমপ্লিকেশনগুলো আমাদের জানা দরকার। জানতে পারলেই কিন্তু তখন সুনির্দিষ্ট সুনির্বাচিত মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারবো। অথবা অপারাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য ওভারি। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের জননযন্ত্র ওভারি ইনফ্লেমড হয়, প্রদাহ দেখা দেয়। অথবা যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা দেখব যে which usually presents as pelvic pain, pelvic pain যখন আমরা সৃষ্টি হতে দেখবো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব চমৎকার কার্যকরী মেডিসিন আছে। অথবা এমনও ঘটতে পারে যে অতীতে মামস হয়েছিল, এই মামস তথাকথিত আরোগ্যের নামে সাপ্রেসড হয়ে পরবর্তীতে তাকে আমরা দেখেছি তার মেনিনজাইটিস হয়েছে। মেনিনজাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, অ্যাসিপটিক মেনিনজাইটিস, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস। তো মেনিনজেস যদি প্রদাহ হয় মেনিনজেসের, এই ক্ষেত্রে আমরা তাহলে কমপ্লিকেশন প্রথমে কি ছিল? মামসের কমপ্লিকেশন আপনার মেনিনজাইটিস, আবার মেনিনজাইটিসের কিন্তু কমপ্লিকেশন আছে। মেনিনজাইটিসের কমপ্লিকেশন আছে না? আছে, সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে 5 থেকে 10 ভাগ, 5 to 10% কেসে আমরা দেখি যে তাদের মেনিনজাইটিস হওয়ার পসিবিলিটি থাকে। অথবা প্যারাটাইটিস, যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের যে সিমটমগুলো শুরু হয়, মামস meningitis can also occur up to 1 week before parotitis as well as in the absence of parotitis. তাহলে এই যে একটার পর একটা জটিলতা তৈরি হচ্ছে, এই জটিলতা সম্বন্ধে আমাদের যদি ধারণা না থাকে তাহলে তাদেরকে চিকিৎসা করা যাবে? তাদেরকে চিকিৎসা করা যাবে না। এখন আসি কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস। এখন মেনিনজাইটিস হলে তাহলে পরবর্তী পর্যায়ে প্রথমে ছিল কি? মামসের কমপ্লিকেশন মেনিনজাইটিস, আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা, সেটার কমপ্লিকেশন কি? মেনিনজাইটিস হলে সেখানে ডিপনেস দেখা দিতে পারে, বধিরতা দেখা দিতে পারে, কান কালা হয়ে যেতে পারে, বধির হয়ে যেতে পারে, মির্গি রোগ দেখা দিতে পারে, হাইড্রোসেফালাস হতে পারে, তাই না? আবার হাইড্রোসিল হতে পারে। মামসের কমপ্লিকেশন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেনিনজাইটিস, আবার মেনিনজাইটিসের কমপ্লিকেশন ডিপনেস, কানের রোগ, কানে কম শোনা, বধিরতা দেখা দেওয়া, এপিলেপসি, মৃগী রোগ দেখা দেওয়া, হাইড্রোসেফালাস অথবা হাইড্রোসিল। আমি হাইড্রোসিলের কথা আগেই বলেছি। একটা হচ্ছে মস্তিষ্কে পানি জমা, আর একটা হচ্ছে অন্ডকোষে পানি জমা। তাহলে হাইড্রোসিল, হাইড্রোসেফালাস যে কোনো রোগ দেখা দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে না। সাধারণত যখন আমরা দেখি, ইট ইজ কমনলি অ্যাকম্পানিড বাই ফিভার, হেডেক, ভমিটিং and neck stiffness। আমরা সাধারণত সহগামী লক্ষণ হিসেবে, সহচর লক্ষণ হিসেবে অ্যাসোসিয়েটেড যে সিমটমগুলো থাকে, আমরা বমি হতে দেখি, মাথা ব্যথা হতে দেখি, জ্বর হতে দেখি, অথবা ঘাড় স্টিফ হয়ে যাচ্ছে,
নামলেস হয়ে দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা তাহলে এই কমপ্লিকেশনগুলো আমরা জানতে পারলাম। এছাড়াও প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে। ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস in about 4% of cases. যখন প্যানক্রিয়াটাইটিস আক্রান্ত হচ্ছেন 100 ভাগের মধ্যে 4 ভাগ প্যানক্রিয়াটাইটিস আক্রান্ত হচ্ছেন, তখন অতীতের ইতিহাস যদি এমন থাকে যে আগে মামস হয়েছিল, এই মামস অ্যালোপ্যাথিক চিকিৎসা করানোতে পরবর্তীতে তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, এমন অবস্থায় আমরা ওষুধ দিলে পূর্বের সেই মামস কিন্তু ফিরে আসবে, তাই না? এরপর আসি, তাহলে জটিল রোগ কোথা থেকে কোথায় যাচ্ছে দেখেন। তাহলে প্রথমে ছিল মামস, এরপরে কি মেনিনজাইটিস অথবা প্যানক্রিয়াটাইটিস। এখন প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন কি? যখন প্যানক্রিয়াসে ইনফ্লামেশন দেখা দিবে, তখন ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ডায়াবেটিস মেলিটাস হতে পারে, অথবা প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, কিডনি ফেইলিয়ার হতে পারে, অথবা ব্রিদিং প্রবলেম, শ্বাস প্রশ্বাসের যে কষ্ট এটা হতে পারে, তাই না? অথবা ম্যালনিউট্রিশন দেখা দিতে পারে। তাহলে এই যে জটিলতার কথা বললাম, আমরা কিন্তু কখনোই এইগুলো ভাবি না, চিন্তা করি না যে মামস হয়েছে আমরা যখন তখন একটা নাফা খাওয়াই দেই, হ্যাঁ, যখন তখন আমরা প্যারাসিটামল খাওয়াই দেই, যখন তখন আমরা ব্যথা কমানোর জন্য, জ্বর কমানোর জন্য যা যা করার দরকার, হ্যাঁ, এগুলো করি। এগুলো কখনোই করবেন না। করলে অবশ্যই এই ধরনের জটিল অবস্থা তৈরি হতে পারে। এনসেফালাইটিসও হতে পারে। ইনফ্লামেশন অফ দ্য ব্রেইন is inflammation দেখা দাও in less than 0.5% cases। তাহলে 0.5% কেসে আমরা ব্রেইনের ইনফ্লামেশন হতে দেখি। তাহলে এই যে জটিলতা দেখা দিচ্ছে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে না? কি সাবধানতা অবলম্বন করতে হবে? অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আসি কমপ্লিকেশন অফ এনসেফালাইটিস। এখন এই যে ব্রেইনের যে প্রদাহ দেখা দিচ্ছে, পরবর্তীতে তার কি কি জটিলতা দেখা দিতে পারে? তার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, মেমোরি প্রবলেমস হতে পারে, তার শ্রবণ শক্তির সমস্যা হতে পারে, কথা বলার সমস্যা তার দেখা দিতে পারে। meningoencephalitis means inflammation of the brain and its surrounding membranes। এর চতুর্পাশে যে মেমব্রেন আছে সেটাও কিন্তু ইনফ্লেমড হতে পারে। তাহলে মামস কি করতেছে? মামস meningoencephalitis is commonly accompanied by fever 97% of the time। তাহলে দেখেন মামসের কমপ্লিকেশন কত বেশি আমরা কিন্তু জানি না। অথবা ভমিটিং হতে পারে, ভমিটিং 94% of the time and headache 88.8% of the time। কিন্তু হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে সেটা আমাদের জানা দরকার না? নেফ্রাইটিস হতে পারে। মামসের কমপ্লিকেশন কি হতে পারে? নেফ্রাইটিস হতে পারে। ইনফ্লামেশন অফ দ্য কিডনির প্রদাহ দেখা দিতে পারে, which is rare because kidney involvement in mumps is usually beginning but leads to presence of the virus in urine। ইউরিনে কি ভাইরাস থাকতে পারে। তো এই যে জটিলতা, ইনফ্লামেশন হওয়া কিডনিতে, নেফ্রাইটিস দেখা দেওয়া আর কি, এটা কিন্তু মামসের কমপ্লিকেশনে নেফ্রাইটিস হতে পারে। আমি আরেকটা রোগীর ইতিহাস বলবো, সেটা হলো দুইজন পেশেন্টের ক্ষেত্রে। আমাদের খাদিজা ম্যাডাম আছেন, ওনার হাজবেন্ডেরও কি হয়েছিল? আপনার হাজবেন্ডের, আপনি আছেন খাদিজা ম্যাডাম? হাইড্রোনেফ্রোসিস হয়েছিল, তাই না? সম্ভবত নাই। জি, হাইড্রোনেফ্রোসিস হয়েছিল। তো আরেকটা বাচ্চার ক্ষেত্রে তার বয়স হচ্ছে 5 বছর, জ্বর কোনো রকম ভাবে কমতেছে না। তো সর্বশেষ অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো এবং হায়ার অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা,
এরপর থেকে তার শরীর আর ভালো থাকে না, দিন দিন জীর্ণ শীর্ণ হতে থাকে। বেশ কিছুদিন পর তার পেট ব্যথা শুরু হলো। পেট ব্যথা, এই পেট ব্যথা আর ভালো হয় না, কিডনি অঞ্চলে তার সমস্যা হওয়া, হাইড্রোনেফ্রোসিস দেখা দেওয়া, মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। তো আমি বললাম যে আমি ওষুধ দিলে সে পূর্বের জ্বর ফিরে আসবে, তো হাইড্রোনেফ্রোসিস আগে ভালো হবে। তো এই যে জ্বরের পরে অ্যান্টিবায়োটিকের যে কুফল, অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এই ক্ষেত্রে মেডিসিন আছে সম্ভবত 3-4টি। তো অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক্স, পার্সোনাল হিস্ট্রিতে যদি অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক্স দেখি, সেই ক্ষেত্রে কার্বোভেজ, ম্যাকফস এবং ওপিয়াম। তো এই 3টা মেডিসিনের কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে জানতে পারলাম যে তার একটু ঢেকুর উঠলে, উদ্গার উঠলে পেটের ব্যথা কমে যায়। অতীতের হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অথবা অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যাবিউজ অফ অ্যালোপ্যাথিক মেডিসিন, এবং সেই সাথে দুর্বলতা, প্রচন্ড দুর্বলতা, উইকনেস ফ্রম অ্যান্টিবায়োটিক্স। একটা মাত্র মেডিসিন আছে, একটা মাত্র মেডিসিন, অনলি একটাই মেডিসিন, একটা রেমেডি, সেটা হলো কার্বোভেজ। তো কার্বোভেজ অ্যাপ্লাই করলাম, করাতে পূর্বের জ্বর ফিরলো, তো হাইড্রোনেফ্রোসিস থেকে টোটালি কমপ্লিটলি তাকে আরোগ্য করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা যদি এই ধরনের কমপ্লিকেশন এর সম্বন্ধে অবহিত না হই, অকিফল না থাকি, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা কি সৃষ্টি হবে এবং এগুলো ফেস করতে হবে। ইনফ্লামেশন অফ দ্য জয়েন্টস ইজ কল্ড আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিস হতে পারে, পলি আর্থ্রাইটিস হতে পারে। যখন আমরা দেখব এক থেকে একাধিক, which may affect at least 5 joints, কমপক্ষে 5টা জয়েন্টস, যখন সেটা পলি আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিসে আক্রমণ করতে পারে কিসের কারণে? বাম্পসের কারণে। মাল্টিপল নার্ভস ইন দ্য পেরিফেরাল নার্ভ সিস্টেম, নার্ভাস সিস্টেম। তাহলে অনেকগুলো নার্ভ কিন্তু এফেক্টেড হতে পারে, পলিনিউরাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। তাহলে এই জটিলতা যখন সৃষ্টি হবে, আপনার অতীতে কি কি রোগ হয়েছিল সেই হিস্ট্রি কি জানা জরুরি না? অথবা পলিসিস্টাইটিস, তাই না? গল ব্লাডারে যদি আপনার ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, তো গল ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে খুব চমৎকার মেডিসিন আছে। অথবা কর্নিয়া আক্রমণ করতে পারে, রেটিনাইটিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, অথবা থাইরয়েডাইটিস, থাইরয়েড গ্ল্যান্ড আক্রমণ করতে পারে, হেপাটাইটিস হতে পারে। এখন হেপাটাইটিসের হিস্ট্রি হওয়ার পিছনে ইতিহাস জানা দরকার, যে অতীতে মাম্পস ছিল কিনা। রেটিনা আক্রমণ করতে পারে, রেটিনাইটিস হতে পারে, অতীতে হিস্ট্রি জানতে হবে মাম্পস হয়েছিল কিনা। এই সমস্ত হিস্ট্রি জানার পরে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করলে পূর্বের ওই মাম্পস ফিরে আসলে রোগীকে ভালো করা সম্ভব। আরেকজন পেশেন্টের হিস্ট্রি বলি। ওরা বংশে যক্ষার ইতিহাস ছিল এবং ঠান্ডা, কাশি, জ্বর এবং অপরদিকে অতীতে নিউমোনিয়ার হিস্ট্রি ছিল। তো এবং তার আরো হিস্ট্রিতে আমি জানতে পেরেছি যে অতীতে মাম্পস ছিল। আমি বললাম যে পূর্বের মাম্পস কিন্তু ফিরে আসবে, ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো সব যাবে, কিন্তু মাম্পস ফিরে আসবে। যখনই ওষুধ অ্যাপ্লাই করেছি, তখন তার ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ভালোর দিকে, ওই মাম্পস ফিরে আসাতে উনি আর আমার চিকিৎসা থাকতে পারেন নাই। তো বললেন যে আজ থেকে 10 বছর আগে এই মাম্পস হয়েছিল, ওটা কেন ফিরে আসবে? ওটার কমপ্লিকেশন যে কতটা বেশি এটা উনি জানেন না। যাই হোক, অনেক পেশেন্টকে ধৈর্য ধারণ করতে বললেও কিন্তু তারা ধৈর্য ধারণ করতে পারে না। এখন আসি, তাহলে এই যে মাম্পসের কারণে আর্থ্রাইটিস হলো, অথবা কমপ্লিকেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। প্রথমে আর্থ্রাইটিস হলো, এখন আর্থ্রাইটিসের চিকিৎসা করতে গিয়ে পরবর্তীতে কি কমপ্লিকেশন দেখা দিবে? অ্যানিমিয়া দেখা দিবে, প্লুরিসি হবে, পেরিকার্ডাইটিস তার দেখা দিতে পারে, রিকারেন্ট যে স্যালিভারি গ্ল্যান্ড, দেখবেন যে একবার মাউন্স হয়েছে, এটা বারবার হচ্ছে, বারবার দেখা দিচ্ছে, যে ইনফ্লামেশন অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড,
which is frequent, যেটা বারবার দেখা দিচ্ছে, এই মাউস দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে সেগুলো জানা দরকার। আর এটার কমপ্লিকেশন কত বেশি সেটা আমরা তাহলে আমরা ডিপনেসের কথা বলেছি, আবার ভার্টিগো দেখা দিতে পারে, যে অতীতে মাউস হয়েছিল তারপরে তার মাথা ঘোরা দেখা দিচ্ছে, অথবা চোখের যে কন্ট্রোলিং যে এটা কন্ডিশন, কন্ট্রোল আইস মুভমেন্ট, তার চোখের যে নিয়ন্ত্রণ, তার যে মুভমেন্ট, এটাও কিন্তু অনেক সময় সমস্যা সৃষ্টি হতে পারে এই মামসের কারণে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এটা দেখা দিতে পারে মামসের কুফলে। আমি হাইড্রোসেফালাসের কথা বলেছি এবং হাইড্রোসিলের কথাও বলেছি, মস্তিষ্কে এবং অন্ডকোষে জল সৃষ্টি হতে পারে। এছাড়া আরো কিছু লক্ষণাবলী, জটিল জটিল লক্ষণাবলীও তৈরি হতে পারে। আদার রেয়ার কমপ্লিকেশন অফ ইনফেকশন ইনক্লুড প্যারালাইসিস হতে পারে। তাহলে এই যে জটিল অবস্থা তৈরি হচ্ছে, শুধু মামসের কমপ্লিকেশনে কত জটিল অবস্থা তৈরি হচ্ছে, অথচ আমরা ঘনক্ষরেও কিন্তু এগুলো চিন্তা করি না। চিন্তা করি? এখন এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে, আমি কয়েকজন রোগীর হিস্ট্রি বলেছি, এবং এই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি কি মেডিসিন থাকতে পারে। হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে? হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো আমরা সাধারণত দেখি, 57টার মতো মেডিসিন আছে। ব্যারেটাকাম, বেলেডোনা, টার্বোভেজ, সিস্টাস্ক্যান, মার্কসল, পালসিডিলা, রাস্টক্স। এখন কখন বেলেডোনা দিব, কখন কার্বোভেজ দিব, কখন সিস্টাস্ক্যান দিব, কখন পালসিডিলা দিব, কখন রাস্টক্স দিব। এছাড়াও কিছু থার্ড গ্রেড মেডিসিন আছে, অ্যাকোনাইট আছে, ব্যাপটিসিয়া আছে, বেল আছে, ক্যামোমিলা আছে, কোনিয়াম আছে, অনেকগুলো মেডিসিন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই মেডিসিনগুলো অ্যাট এ গ্লান্স আমরা দেখে নিব, এবং প্রত্যেকটা মেডিসিনের পার্থক্য নিরূপণ করেই কিন্তু মেডিসিন দিতে হবে। যদি ফ্যামিলি হিস্ট্রিতে মাউস থাকে, যে বংশানুক্রমিক মাউস এটা হয়ে আসতেছে, সেই ক্ষেত্রে কার্সিনোসিন কিন্তু খুব চমৎকার কার্যকরী মেডিসিন না। এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু পার্থক্য দেখে আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। তাহলে ফার্স্ট এড মেডিসিন, প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হলে, ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, মাংসে আক্রান্ত হলে অথবা প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হলে, সেই ক্ষেত্রে 57টা মেডিসিনের মধ্যে ব্যারাইটাকা। এখন ব্যারাইটাকার রোগীদের ক্ষেত্রে প্রায় দেখবেন ঠান্ডা লাগলেই গালগলা গ্ল্যান্ড ফুলে যায়, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ফুলে যায়। হোমিওপ্যাথিক এবং বেটে খাটো হয়, এই রোগী যদি বেটে খাটো হয়, হাবা গোবা হয়, বোকা বকশ্বর হয়, আজকে উন্মুক্ত ক্লাস, এবং লাজুক প্রকৃতির হয়, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, দে আর আনএবল টু এক্সপ্রেস দেমসেলফ, তারা মানুষের সামনে কি করতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে শাইনেস থাকে, টিমিডিটি থাকে। এবং ছোটকালের হিস্ট্রি নিয়ে দেখবেন, যে সমস্ত সন্তান মায়ের আঁচল ধরে ধরে বেড়াতো, এবং মানুষ আসলে নিজের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে অন্যকে দেখে, তাকে যেন কেউ না দেখে, এবং আড়ালে আবডালে থাকার ইতিহাস, লুকিয়ে থাকার ইতিহাস, এবং তার সবকিছু ডিলেইত হয়েছে, ডেভেলপমেন্টটা ডিলেইড ডেভেলপমেন্ট হয়েছে। তার কথা বলা শেখা, তার হাঁটা শেখা, তার কথা বলা, তার বাড়ন্ত অবস্থা, এমনকি তার বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে বুদ্ধির খর্বতা থাকে, শারীরিক খর্বতা এবং বুদ্ধির খর্বতা দুইটাই থাকে। অপরদিকে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মপ্রত্যয়ের অভাব, আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ উইল পাওয়ার যদি আমরা দেখি, এবং গালগলার গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়, স্পেশালি প্যারোটিড গ্ল্যান্ড, এই পেশেন্টকে আমরা অবশ্যই ব্যারাইটাকার অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো? ব্যারাইটাকার অ্যাপ্লাই করবো। সম্মানিত চিকিৎসকবৃন্দ, ব্যারাইটাকার যে চিত্র তুলে ধরেছি, এই লক্ষণ যদি ব্যারাইটাকার
রোগীদের ক্ষেত্রে পাই, তাহলে অবশ্যই একটা কারণ। অপরদিকে বেলেডোনা কখন দিব? দেখেন, বেলেডোনা কিন্তু ফার্স্ট এড মেডিসিন, বেলেডোনাও ফার্স্ট এড মেডিসিন। এখন বেলেডোনা কখন অ্যাপ্লাই করব? প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হওয়ার সাথে সাথে তার জ্বর দেখা দিবে। প্যারোটিড গ্ল্যান্ডের যে পেইন হচ্ছে, এই পেইনটা থেমে থেমে হবে, থেকে থেকে হবে। অ্যাপিয়ার পেইন, অ্যাপিয়ার সাডেনলি, ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে দেখা দিবে আর হঠাৎ চলে যাবে। যখন প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হয়, ফুলে যায়, তখন তার মুখমণ্ডল রক্তিম আভাব অবস্থা দেখা দেয়, ঠোঁট লাল হয়ে যায়, মুখমণ্ডল লাল হয়ে যায়, জ্বর থাকে, জ্বর হঠাৎ আসে হঠাৎ যায়, লোয়ার এক্সট্রিমিটিস তার ঠান্ডা থাকে, এবং জ্বরের প্রকোপে, জ্বরের মানে বাড়ন্ত অবস্থা দেখা দিলে সে ভুল বকতে থাকে। এমত অবস্থায় আমরা বেলেডোনার কথা আমরা চিন্তা করব, এবং ডান পাশ আক্রমণ করার সম্ভাবনা থাকে। বেলেডোনার সাপোজ ডান সাইডের প্যারোটিড গ্ল্যান্ড যদি আক্রান্ত হয়, আর যে লক্ষণগুলো উল্লেখ করেছি, এই লক্ষণগুলো যদি থাকে, অবশ্যই এই ক্ষেত্রে বেলেডোনা অ্যাপ্লাই করতে হবে। এখন বেলেডোনা ছাড়া প্যারোটিড গ্ল্যান্ডের জন্য কার্বোভেজও কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, খুবই চমৎকার কার্যকরী। তো যদি কিনা, আমি আগেই বলেছি যে যদি কিনা এটা বারবার দেখা দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু কার্বোভেজ, পালসিটিলা সহ অনেকগুলো মেডিসিন হতে পারে। এখন কার্বোভেজের লক্ষণ কি থাকবে? যদিও সে শীতকাতর, তারপরেও তার ফ্যানের বাতাস চাই, ঠান্ডা বাতাস চাই, তার একটা দুশ্চিন্তা থাকবে এই প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা থাকবে, অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন, তার মধ্যে একটা টিমিডিটি থাকবে, এবং জীবনী শক্তি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, ভাইটাল ফোর্স একেবারে দুর্বল হয়ে যাবে, ফ্যানের বাতাস চাইবে। এমনকি সেই সাথে কোলাপস কন্ডিশনে চলে যায়, মশা যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, তার শরীর থেকে ঠান্ডা ঘাম বের হতে থাকে, ঠান্ডা ঘাম এবং শরীর ঠান্ডা থাকা সত্ত্বেও সে বাতাস চাই, এবং প্রচন্ড দুর্বলতা দেখা দেয়। যখন মামসে আক্রান্ত হয়, মামসে আক্রান্ত হলে অ্যালোপ্যাথিক চিকিৎসা করাতে গেছে, এখন অ্যালোপ্যাথিক চিকিৎসা করাতে গিয়ে দেখা গেছে অ্যান্টিবায়োটিকের কারণে সে এত বেশি দুর্বল হয়ে গেছে, আর নড়াচড়ার শক্তি নাই। একমাত্র মেডিসিন, অনলি একটা মেডিসিন, সেটা কার্বোভেজ। আমি একটা ঘটনা বলি, আমাদের মারুফুল্লাহ ভাইয়ের একটা গরু, তো প্রথমে ঠান্ডা কাশি, জ্বর, এই গরু চিকিৎসা যে হোমিওপ্যাথিতে গরু চিকিৎসা খুব ভালো হয়, আমি আমার প্র্যাকটিস লাইফে অসংখ্য খোরা রোগ পুরে যে হয় প্রতি বছরে, আমি আমার এলাকাতে মানে কমপক্ষে 100-200 রোগীর মানে গরুর চিকিৎসা দিতাম। তো যেখানে লাখ লাখ টাকা দাম এই গরুগুলোর, কিন্তু সেখানে ওই খোরা রোগে আক্রান্ত হলে হয় মারা যায়, হ্যাঁ, অথবা অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে করতে দুর্বল হয়ে যায়। তো এই মারুফ ভাইয়ের গরুর ক্ষেত্রে ঠান্ডা কাশি, জ্বর, এবং সেই সাথে গলাটা ফুলে গেছে। আমার কাছে মনে হয়েছে যে সেটা প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হোক অথবা অন্য গ্ল্যান্ড আক্রান্ত হোক। এখানে কি হলো, প্রচন্ড দুর্বল হয়ে গেছে, তাকে কোনো রকম উঠানো যাচ্ছে না। ফ্যান ছেড়ে দিলে একদম চুপচাপ, গায়ে পানি ঢেলে দিলে চুপচাপ, ফ্যান দিলে সে মানে গরুর তার লক্ষণ দেওয়ার সুযোগ নাই। যখন দেখা যাবে ফ্যান দিলে চুপচাপ শুয়ে আছে, নড়াচড়া নাই, বুঝতে হবে ফ্যানে বাতাসে চাচ্ছে। আমি বললাম, ভাই আপনার এত টাকা দামের গরু, যদি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, তো তাহলে তো আপনার সমস্ত টাকাই তো লস হয়ে যায়, আপনি জবাই করে দেন। বলছে না না স্যার, আমি জবাই করবো না, তো আপনি একটু ওষুধ দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কার্বোভেজ অ্যাপ্লাই করেছি। কার্বোভেজ অ্যাপ্লাই করার পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সুস্থ। এরপর সেই গরু প্রায় লাখ-খানিক টাকা উনি বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই যে জটিল অবস্থা তৈরি হওয়া, তাহলে কার্বোভেজও কিন্তু খুব চমৎকার মেডিসিন। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, আলোচনা শেষ হবে, কোশ্চেন করার সুযোগ দিব, তারপরে কথা বলবেন। জি, তাহলে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে যদি দুর্বল হয়ে যায় ওই মানুষটা, অথবা যে কোনো শিশু বলেন, যুবক বলেন, যুবতী বলেন, যে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করেছে এই প্যারোটিড গ্ল্যান্ডের জন্য, মাংসের জন্য, খুব দুর্বল হয়ে গেছে, আপনি অবশ্যই এই
ফার্স্ট এড মেডিসিন গুলোর মধ্যে কার্বোভেজ একটি, অপরদিকে অ্যান্টিবায়োটিকের কুফলে দুর্বলতা, কার্বোভেজ ছাড়া আর কোনো মেডিসিন হতে পারে না। শুধু 3টা 4টা লক্ষণ নিলেই হবে। বাতাস চাই, ফ্যানের বাতাস চাই, বাতাস করো, শুধু বাতাস করো, তাও র্যাপিডলি, আসতে না, দ্রুত বাতাস চাই। একটা মাত্র মেডিসিন, থার্ড গ্রেড মেডিসিন, সেটা হচ্ছে কার্বোভেজ। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, এই পার্থক্য নিরূপণ করতে পারলেই কিন্তু আপনি ভালো ডাক্তার হয়ে যাবেন। সিস্টার স্ক্যান কখন অ্যাপ্লাই করবেন? আপনার দড়িতে যখন গিট মারেন, দড়ি ছিলেন তো, রশি ছিলেন, রশি ছিলেন তো, রশি, রশিতে যদি গিরা দেওয়া হয়, গিট মারা হয়, যে অবস্থা তৈরি হবে, একটা গিরা দিলেন আবার একটা, এইভাবে গাট অবস্থা, এমন অবস্থা তৈরি হয় সিস্টার স্ক্যানের। এই সিস্টার স্ক্যান অ্যাপ্লাই করলে দেখবেন যে এই প্যারোটিড গ্ল্যান্ড ভালো হয়ে যাচ্ছে। অপরদিকে সিস্টার স্ক্যান ছাড়াও কিন্তু মার্কসল, পালসিডিলা, রাস্ট্রাক্সের কথা আগেই বলেছি। মার্কসল কিন্তু ফার্স্ট এড মেডিসিন। মার্কসলের কি থাকবে? প্রচুর লালা থাকবে। প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হওয়ার সাথে সাথে, মাংসে আক্রান্ত হওয়ার সাথে সাথে স্যালাইভা অনেক বেশি হতে থাকবে, প্রচুর পরিমাণে, এবং দুর্গন্ধ থাকবে। এত জিহ্বা সরস থাকা সত্ত্বেও, জিহ্বায় লালা থাকা সত্ত্বেও প্রচুর পিপাসা, প্রচুর ঘাম। যত ঘাম হতে থাকবে তত তার কষ্ট বাড়তে থাকবে। রাত্রিকালে নাচলেই তার প্যারোটিড গ্ল্যান্ড অনেক বেশি পেইন করতে থাকবে। ঘাম হতে থাকলে তার কষ্ট যন্ত্রণা বেড়ে যাবে, ঘাম দুর্গন্ধযুক্ত হবে, লালা স্রাব থাকবে, লালা দুর্গন্ধযুক্ত থাকবে। এমন অবস্থায় আমরা অবশ্যই মার্কসলকে চিন্তা করবো, ঠিক আছে কিনা? এবং জিহ্বায় যে দাঁত দিয়ে একটু চাপ দেয়, তো সেটা ইমপ্রিন্ট হবে, এটা ছাপ পড়ে যাবে। এমন অবস্থায় মার্কসল অ্যাপ্লাই করবেন। আবার পালসিডিলা কখন অ্যাপ্লাই করবেন? যখন ডান পাশ, কখনো বাম পাশ, ডান পাশ বাম পাশ, আক্রান্ত স্থানে বাতাস চাই, ঠান্ডা চাই, পিপাসাহীনতা, পিপাসা কম, জ্বর আছে, হাতের তালু পায়ের তালু জ্বলে যায়, মুখ শুকিয়ে থাকে, জিভ শুকিয়ে থাকে, ঠোঁট শুকিয়ে থাকে, সমস্ত মনে হচ্ছে তালু, ভিতরে যে তালু আছে সেটা ড্রাই হয়ে যায়, অথচ পানি পান করতে চায় না, ফ্যানের বাতাস চাই। এমন অবস্থায় এই প্যারোটিড গ্ল্যান্ডে আক্রান্ত হলে, মাংসে আক্রান্ত হলে পালসিডিল অ্যাপ্লাই করবেন। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমি যে মেডিসিনগুলোর কথা উল্লেখ করেছি, এই মেডিসিন ছাড়াও আরো অনেক মেডিসিন আছে, সেগুলোর কথা আপনারা চিন্তা করবেন। এবং ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনার ক্যান্সারের হিস্ট্রি এবং মামসের হিস্ট্রি থাকে, অবশ্যই সেই ক্ষেত্রে আমরা কার্সিনোজেনের কথা চিন্তা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আজকের যে আলোচ্য বিষয় ছিল, এই আলোচ্য বিষয়ের আলোচনা এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। তো সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।